আসসালামু আলাইকুম দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি বিয়ন্ড বর্ডার স্পোর্টস প্রেজেন্স ডাগ আউট ডায়লগ পাওয়ার্ড বাই র্যাবিট হোল বিডি। শুরু হতে যাচ্ছে বিপিএল। বাংলাদেশের ক্রিকেটের সবচাইতে বড় শোয়ের কথা যদি বলি, বিপিএলটাকে আমরা এইভাবে ধরে নিতে পারি। এবং প্রথম ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং সেই প্রথম ম্যাচে দুটা খেলা, প্রথম দিনে দুইটা খেলা, যেটা বলি রাজশাহী এবং সিলেটের প্রথম খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং দ্বিতীয় খেলায় মুখোমুখি হতে যাচ্ছে নোয়াখালী এবং চট্টগ্রাম। এবং এই দুই খেলার প্রি ম্যাচ অ্যানালাইসিসের জন্য আমাদের সাথে স্টুডিওতে উপস্থিত আছেন সার্টিফাইড পারফরমেন্স অ্যানালিস্ট আহমেদ রজন প্রতীক ভাই। ভাইয়া কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। বিপিএল এর নতুন আসর শুরু হতে যাচ্ছে, সো বেশ এক্সাইটেড। আমরা বিপিএল নিয়ে আসলে আমাদের বাংলাদেশি যারা কোর ক্রিকেট ফ্যান, এরাও রিসেন্ট একটা টাইমেও কিন্তু এটার ব্যাপারে আগ্রহটা হারাচ্ছিল, যে আসলে ওইভাবে আমেজ নেই, ফরেন ক্রিকেটার্স কম, কিংবা লোকাল ক্রিকেটারদের পারফরমেন্স সব মিলে একটা ডাল একটা সিজন আমরা এর আগে কিছুগুলো দেখেছি। তো আপনার কাছে কি মনে হয় যে এই সিজনটা কতটুকু চার্মিং হতে যাচ্ছে, আমাদের মতো ক্রিকেট অনুরাগীদের জন্য কতটুকু একটা ভালো খেলা দিতে যাচ্ছে? দেখুন, বিপিএল এর প্রথম কিছু আসর থেকে কিন্তু বাংলাদেশ ন্যাশনাল টিম বেশ উপকৃত হয়েছিল। আপনি যদি মনে করে থাকেন, প্রথম বিপিএল এর যে আসরটা ছিল, ওই আসর হওয়ার ঠিক পরপর এশিয়া কাপ হয়, এবং আমরা কিন্তু এশিয়া কাপের ফাইনালটা খেলি। পাকিস্তানের কাছে ন্যারো একটা ডিফিট আমাদের বরণ করে নিতে হয়। সো ইনিশিয়ালি কিন্তু বিপিএল এর বেশ বড় একটা ইম্প্যাক্ট ছিল, আমরা বেশ কিছু সুপারস্টারও পেয়েছি বিপিএল এর মাধ্যমে, কিন্তু কালের পরিক্রমায় ওই আমেজটা কিন্তু আসলে ধরে রাখতে পারিনি। বিপিএল শুরুতে আমরা আইপিএল এর পরে যদি মানে 2-3টা মেজর লিগ অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড চিন্তা করে থাকতাম, বিপিএল এর নাম কিন্তু আসতো, কিন্তু সময়ের সাথে সাথে ওই জৌলসটা হারিয়েছে। তো যেহেতু এবার ফ্র্যাঞ্চাইজিগুলো 5 বছরের চুক্তিতে আবদ্ধ হয়েছে বিসিবির সাথে, তো আশা করি যে কিছুটা হলেও মানে পুরনো দিনের জৌলস ফেরত পাবে বিপিএল। আমরা দেখতাম যে মানে গ্লোবালি যারা ক্রিকেটের সুপারস্টার, মার্কুটে ব্যাটসম্যান, সবাইকে আমরা এই লিগে দেখতাম। তো একটা জিনিস একসময় দেখতাম, কিন্তু এখন হয়তো আপনি বলতে পারেন যে না, আগে বিপিএল কিংবা 2-3টা ফ্রাঞ্চাইজি টুর্নামেন্ট হতো, এখন অনেকগুলো টুর্নামেন্টের কারণে হয়তো তাদেরও টাইমিং পাওয়া যায় না। বাট আমরা থাকে না যে অনেক সময় দেখি যে আইপিএল এর সাথে কম্পেয়ার করে পিএসএলও অনেক সময় নিজেদেরকে চয়েস করে যে না, আমি আইপিএল খেলবো না, পিএসএল খেলবো। তো ওই বিপিএল এর জায়গাটা আমরা কবে দেখতে পারি? এবার দেখা যাক। বেশ কিছু কোয়ালিটি ফরেন প্লেয়ার সাইনড ইন হয়েছে, এবং আইএল টি20টা যেহেতু শেষ হয়ে যাবে বিপিএল এর প্রথম 7-10 দিনের মধ্যে, তো আমরা আশা করছি যে বেশ কিছু মানে কোয়ালিটি ক্রিকেটার্স আমরা আনতে পারবো, বা অনেকে অলরেডি যুক্ত হয়েছেন। তো দেখা যাক আর কি। এই আসরটা আমার মনে হয় যে অ্যাসিড টেস্ট হবে বিপিএল অ্যারেঞ্জিং কমিটির জন্য। এটা থেকে আসলে আমরা বলতে পারবো যে সামনের 3-4টা আসর বিপিএল এর কেমন যাবে। আমরা এবারের আসর 12তম আসর অনুষ্ঠিত হতে যাচ্ছে, এবং আমি একটু মজা করে আপনার সঙ্গে একটু বলি যে এবারের যে আসরগুলো, এত 12টা আসর যেটা হয়েছে, এখানে টোটাল 9টা টিম বিভিন্ন ডিভিশন থেকে পার্টিসিপেট করেছে, কিংবা মেন সিটি থেকে পার্টিসিপেট করেছে নামে। এবং এর মধ্যে যদি আমি মেজর দলগুলোর কথা বলি, ঢাকা, খুলনা, রাজশাহী, চিটাগং খেলেছে, কুমিল্লা খেলেছে, সিলেট খেলেছে, রংপুর, নোয়াখালী, বরিশাল, এই মেজর টিমগুলো মানে সিটি বেসড খেলেছে আর কি। এবং নামগুলোও কিন্তু হর হামেশাই চেঞ্জ হয়েছে। এমন হয়েছে যে এমন আছে 12টা এতে হয়তো 6 বার নাম চেঞ্জ হয়েছে। আমি একটু যদি নামগুলো বলি, ঢাকা 3 বার চ্যাম্পিয়ন হয়েছে পার্টিসিপেশনের মধ্যে। এখানে নাম চেঞ্জ হয়েছে, ঢাকা গ্ল্যাডিয়েটর হয়েছে, ডাইনামাইটস হয়েছে, দুর্দান্ত ঢাকা হয়েছে, ডোমিনেটরস হয়েছে, ক্যাপিটাল নিয়ে এখন খেলছে। চেঞ্জের কোনো শেষ নেই। এরপরে খুলনার কথা যদি আমি বলি, খুলনা ফার্স্টে হচ্ছে রয়্যাল বেঙ্গলস নামে খেলেছে, এরপরে খুলনা টাইটান্স খেলেছে, এখন এই সিজনে খেলছে না। রাজশাহী তারা 2-3 সিজন যেটাই খেলেছে না কেন ফার্স্ট সিজনের পরে, কিন্তু একবার চ্যাম্পিয়নও হয়েছে রাজশাহীর কথা যদি বলি। দুরন্ত ঢাকা, দুরন্ত রাজশাহী, তারপরে হচ্ছে কিংস, দুর্বার, রয়্যালস। আমি এই জিনিসগুলো বলার একটা জিনিস যে থিতু হয় না কেন দলগুলা? এটা তো আসলে চুক্তিটাই তো ওইভাবে কখনো করা হয়নি। কিন্তু ধরেন একটা সময় বিপিএল ছিল, আপনি যখন এই যে ষষ্ঠ, সপ্তম, অষ্টম আসরের দিকে আসবেন, তখন 3টা সাইড কিন্তু খুব ফর্মিডেবল ছিল। দ্যাট ইজ রংপুর রাইডার্স, কুমিল্লা ভিক্টোরিয়ান্স, আর হচ্ছে ঢাকা ডাইনামাইটস। তো তারা কিন্তু বিসিবির সাথে যোগাযোগ করার চেষ্টা করেছিল এবং বলেছিল কিন্তু যে লম্বা সময় চুক্তিবদ্ধ হতে। পরবর্তীতে কিন্তু ঢাকা ডাইনামাইটস আর কন্টিনিউ করেনি, যেহেতু চুক্তিটা বেশি লম্বা মেয়াদের জন্য হয়নি। তো এবার যেহেতু 5 বছর মেয়াদি চুক্তি হচ্ছে, এটা আমি বারবার বলছি, তো আশা করি যে এখন থেকে একটা যে ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট হওয়ার, যে প্রতিটা ফ্র্যাঞ্চাইজির সাথে আসলে সাপোর্টাররা কিন্তু আসলে ওন করে। আপনি যদি ফুটবলে দেখেন, আপনি মানে দেশ কেনা
যতটা সাপোর্ট করেন, আপনি ম্যানইউ ফ্যান, তারা কিন্তু অন্যরকম একটা লেভেলে থাকে তাদের ফ্যান বেসটা। আইপিএল এর ক্ষেত্রে কিন্তু আপনি দেখতে পারবেন যে আপনি কেকেআর এর কথা বলেন, মুম্বাই ইন্ডিয়ান্সের কথা বলেন, এই মানে ফ্র্যাঞ্চাইজিগুলো কিন্তু একদম মানে শুরু থেকে রয়েছে। পুনেকে আমরা একবার দেখেছি, এরপরে কয়েকটা 2টা সিজন না 3টা সিজন খেলার পরে অফ হয়েছে। এই ছাড়া একটা 2টা চেঞ্জ ছাড়া চেঞ্জ ছাড়া, মেজর চেঞ্জ ছাড়া হায়দ্রাবাদের মালিকানা চেঞ্জ হয়েছে। শুরুতে ডেকান চার্জার্স ছিল, এখন সানরাইজার্স হায়দ্রাবাদ আর হয়েছে। হচ্ছে আপনার ইয়াদের এটা চেঞ্জ হয়, রাজস্থান রয়্যালসের ফার্স্টে মালিকানাটা মনে চেঞ্জ হয়েছে। তো খুব বেশি পরিবর্তন হয় না, এবং যতদিন যাবে কিছু পরিবর্তন আসবে, এটা স্বাভাবিক। কিন্তু আমাদের বিপিএল এর ক্ষেত্রে মানে প্রতিটা আসরে নতুন করে টিম আমরা পেয়েছি, এমনও হয়েছে। ইভেন এই আসরটা দেখেন, একমাত্র রংপুর বাদে প্রায় প্রত্যেকটা ফ্র্যাঞ্চাইজি কিন্তু নতুন। তো এটা হলে হয় কি যে দর্শকদেরই যে একটা টিমকে ওন করার যে বিষয়টা, সেটা কিন্তু তারা খুঁজে পান না। আবার প্রতিটা বছর দেখবেন যে নতুন নতুন আসর যখন হচ্ছে, এক এক প্লেয়ার এক এক বিভাগে খেলছে, এতেও কিন্তু ফ্যান বেস ওভাবে ক্রিয়েট হয় না। আপনি আইপিএল এর দিকে তাকান, রোহিত শর্মা সবসময় মুম্বাইতে খেলছেন, বিরাট কোহলি অলওয়েজ ব্যাঙ্গালোরে খেলেছেন, অলদো হি ইজ নট ফ্রম ব্যাঙ্গালোর, বাট ব্যাঙ্গালোরের ফ্যানরা এটা কিন্তু বিলিভ করে যে বিরাট কোহলি তাদের শহরের সন্তান। চেন্নাইতে ধোনি খেলছেন, অলদো হি ইজ ফ্রম রাঞ্চি, কিন্তু ধোনি খেলছেন চেন্নাইতে। চেন্নাইয়ের মানুষজন এখন ধোনিকে চেন্নাইয়ের সন্তানের মতো দেখে। সো এই যে ফ্যান বেস ক্রিয়েট হওয়ার বিষয়টা, এটা বিপিএল এ কখনো ভাবে তৈরি হয়নি, তৈরি হওয়ার মঞ্চও আসেনি। তো আশা করি নতুন দিনের সূচনা হবে, যেটা আমরা প্রতি বছর বিপিএল আয়োজিত হওয়ার আগে ভাবি যে এবারকার বিপিএল অন্যরকম হবে গতবারের থেকে, কিন্তু আমি খুব আশা করবো এবার যেন আমরা আশাহত না হই। দর্শক, একটা জিনিস জানিয়ে দিতে চাই যে আমরা বিয়ন্ড বর্ডার্সের পর্দায় আপনারা টিম অ্যানালাইসিসগুলো দেখতে পাচ্ছেন, প্রত্যেকটা টিমের 11টাও আপনারা ওখানে দেখতে পাবেন। এবং আমি আরেকটা জিনিস জানিয়ে দিতে চাই দর্শকদেরকে যে উদ্বোধনী অনুষ্ঠানের কারণে প্রথম ম্যাচ শুরু হতে যাচ্ছে 3টায় এবং দ্বিতীয় ম্যাচ 7:45-এ। আমরা টিম অ্যানালাইসিসের যে পোর্শনটুকু আমরা করেছিলাম, এরপরেও কিন্তু লাস্ট 2-1 দিনে অনেকগুলা নতুন নতুন প্লেয়ার ইনক্লুশন হয়েছেন। তো আমি যা জানতে চাই যে ফার্স্ট যে ম্যাচটা অনুষ্ঠিত হতে হচ্ছে রাজশাহী এবং সিলেটের মধ্যে, আপনার কাছে কি মনে হয় যে নতুন ইনক্লুশন যে 1-2 জন এসছে এবং এটার মধ্যে আসলে টিমটা কতটা ফর্মিডেবল মনে হচ্ছে আপনার? রাজশাহী টিমটা তো অনেক ওয়েল রাউন্ডেড সাইড, এবং আমি শুরুতেই বলছিলাম যে আনটিল দ্য নকআউট স্টেজ বিগিনস, রাজশাহী রাজ করবে হয়তো এবারকার বিপিএল এ। তাদের আসলে আসল পরীক্ষাটা হবে যখন বাদবাকি টিমগুলো তাদের সুপারস্টারদেরকে ফুললি অ্যাভেলেবলি পাবে। সেই সময় রাজশাহীর এই মানে মিডিওকার বাঞ্চ অফ ফরেনার্স দিয়ে সেই মোমেন্টে কি করতে পারবে, সেটা একটা দেখার বিষয়। বাট একদম শুরুতে যদি বলি, সব কয়টা স্কোয়াডের যে অবস্থা, সেই তুলনায় কিন্তু রাজশাহী অনেক ব্যালেন্সড একটা স্কোয়াড, এবং তারা এরকম ফরেনারদেরকে সাইন ইন করেছে যাদেরকে তারা পুরোটা সিজন ধরে পাবে। তো সেই ক্ষেত্রে প্রথম ম্যাচে অবশ্যই রাজশাহী ফেভারিট থাকবে। সেক্ষেত্রে আমরা একটু আপনার সঙ্গে অ্যাড করতে চাই, রাজশাহী রিসেন্টলি তাদের টিমে ইনক্লুশন করেছে জিমি নিশাম, নিউজিল্যান্ডের অলরাউন্ডার, এছাড়া নেপালি হচ্ছে সন্দীপ লামিচানে, এছাড়া হুসেন তালাত পাকিস্তানি অলরাউন্ডার। এই তিনটা কি আপনার কাছে মনে হয় যে তিনটা ইনক্লুশনটা এই টিমটাকে আরো বেশি ব্যালেন্স করে? অবশ্যই, জিমি নিশাম তো এক্স ফ্যাক্টর প্লেয়ার। যেদিন ওনার দিন, সেদিন আসলে প্রতিপক্ষের সুযোগ, ব্যাটে হোক বলে হোক ফিল্ডিং এ হোক, ব্যাট হাতে বিশেষ করে জিমি নিশামের যে ক্যাপাবিলিটি আমরা দেখে থাকি, ব্যাট হাতে সেটা বেশি দুর্ধর্ষ হয়ে থাকে। বল হাতে আমরা হার্ডলি জিমি নিশামকে দেখি যে 4টা ওভার বল করতে, ফুল কোট অফ ওভার্স বোলিং করতে। বাট ইনিশিয়ালি জিমি নিশামকে কিন্তু পাবে না, কজনে আইএল টি20তে দুবাই ক্যাপিটালসের হয়ে খেলছেন, এবং মোস্ট প্রবাবলি তারা পরের রাউন্ডে কোয়ালিফাইও করবে। তাই যদি হয়ে থাকে তাহলে বোধহয় জিমি নিশামের সার্ভিস আমরা প্রথম 7 থেকে 10 দিন বিপিএল এর এটা পাচ্ছি না। বাট সন্দীপ লামিচানে ইজ আ ভেরি গুড অ্যাডিশন। কিন্তু দুশান হেমান্তা আরেকজন লেগি কিন্তু শ্রীলঙ্কার অলরেডি ছিল, তো সেই জায়গায় লামিচানের ইনক্লুশন কতটুকু বাড়তি প্রভাব ফেলবে, এটা নিয়ে আমার একটু ডাউট রয়েছে। হয়তো অ্যাভেলেবিলিটির কারণেও হতে পারে, এমন কিছু হতে পারে। বাট আই ডোন্ট থিঙ্ক যে দুশান হেমান্ত অন্যান্য কোনো লিগে এনরোল রয়েছেন, আমার মনে হয় না। দুজনই হয়তো ফুললি অ্যাভেলেবল থাকবেন, এবং বিদেশি প্লেয়ারদের ক্ষেত্রে একই ডাইমেনশনের দুটো প্লেয়ার নেওয়ার পক্ষপাত আমি কখনোই না। তো এটা একটা প্রশ্নের জায়গা থাকবে যে কি ভেবে দুজন লেগ স্পিনার ফরেনারকে তার ইনক্লুড করেছে, এবং বাংলাদেশের ওয়াসি সিদ্দিকী উনিও কিন্তু লাইন আপে, 3জন লেগ স্পিনার রয়েছে রাজশাহীতে, এটা তাদের একটা লাক্সারি বলতে পারি আমরা। হুসেন তালাত খুবই ইউটিলিটি ক্রিকেটার, এবং যেহেতু এই বিপিএলটা এবার শীতকালে আয়োজিত হচ্ছে, উইকেটে কিছুটা ময়েশ্চার থাকবে। সো হুসেন তালাত কিন্তু এই টাইপেরই বলার, যে সুইং এবং সিম মুভমেন্টের উপর ভরসা করে অনেকটা বোলিং করে থাকেন। সো আমার মনে হয় যে হুসেন তালাতের ইনক্লুশন খুবই ভাইটাল হতে যাচ্ছে। আমরা অফ ক্যামেরা একটা কথা বলছিলাম যে সিলেট টাইটান্সের মালিকানা নিয়ে যখনই কথা হচ্ছিল, তো আমরা একটা মানে এক্সপেকটেশন ছিল যে না, উনি ক্রিকেট নিয়ে কাজ করেন এবং টিমটা হয়তো আরো ব্যালেন্স হতে পারে। কিন্তু
যদি আমি আপনার কাছে জানতে চাই যে এখানে ফরেন যে রিক্রুটগুলো দেখেছি আমরা রিসেন্ট টাইমে, অ্যাঞ্জেলো ম্যাথিউস আছে, অ্যারন জোন্স আছে, আজমতুল্লাহ ওমর জয় আছেন, মঈন আলী, সাইম আয়ুব এবং যদি মোহাম্মদ আমিরের কথা বলি, এরপরে ইথার ব্রুকস আছে। তো এই ওভারঅল যে ফরেন রিক্রুটস এবং লোকাল যে ব্যালেন্সটা দেখছেন, আপনার কাছে কি মনে হয় যে 11 সাজানোর পরে অ্যাভেলেবল প্লেয়ারের সংখ্যাই তো আমার কাছে কেন জানি মনে হচ্ছে কম? না, এই প্রথম কয়টা ম্যাচের ক্ষেত্রে হয়তো ফরেনার্স আমরা যেই কথাটা বলছি যে মঈন আলী এবং ওমর জাই, তারা দুজন তো গালফ জায়ান্টসের হয়ে খেলছেন IL-T20-তে এবং তারাও সম্ভবত কোয়ালিফাই করবেন পরের রাউন্ডে। সো ইনিশিয়ালি তাদের দুজনকে পাওয়া যাবে না। তো মঈন আলীর চেয়ে আজমতুল্লাহ ওমর জাইকে সিলেট বেশি মিস করবে, কজ উনি খুবই ভালো ফর্মে রয়েছেন, নতুন বলে ভালো বল করে থাকেন এবং ব্যাট হাতে উনি দুর্দান্ত, ক্যামিও ইনিংস গুলো খেলে থাকেন মিডল অর্ডারে। সো আজমতুল্লাহ ওমর জাই উইল বি মিসড, এটা বলতে পারি। বাট মঈন আলীর কিন্তু রিপ্লেসমেন্ট যথাযোগ্য রয়েছে, সাইম আয়ুব। সো সেই ক্ষেত্রে খুব একটা প্রবলেম হবে না। এবং আপনি যদি সিলেটের স্কোয়াডের দিকে তাকান, তাদের কিন্তু বেশ কিছু কোয়ালিটি লোকাল প্লেয়ার্স রয়েছে। সো আমি যদি দেখি প্রথম ম্যাচে যে তারা 3 জন ফরেনার নিয়ে খেলছে, আমার মনে হয় না যে সেই ক্ষেত্রেও টিমের ব্যালেন্স খুব একটা হ্যাম্পার্ড হবে। আমি যদি দুইটা টিমের একবার 11টা যদি অ্যাট এ গ্লান্স আপনার কাছে জানতে চাই, কেমন দেখছেন 11টা? আচ্ছা, আমি তাহলে সিলেট টাইটান্সের 11টা দিয়ে শুরু করছি, যেহেতু তারা স্বাগতিক প্রথম ম্যাচে বলতে পারি। তাহলে আমি শুরুতে দেখতে চাবো পারভেজ হোসেন ইমন এবং মেহেদী হাসান মিরাজকে। এবং এখানে একটা ডিলেমার বিষয় যে উইকেট কিপিং সিলেট টাইটান্স কাকে করাবেন, সেই ক্ষেত্রে ইমন কিন্তু একজন ক্যান্ডিডেট হতে পারেন উইকেট কিপিং এর ক্ষেত্রে। তাহলে ওপেনিংয়ে পারভেজ হোসেন ইমন, মেহেদী হাসান মিরাজ, নাম্বার 3-তে সাইম আয়ুব, যাকে আমরা মঈন আলী রিপ্লেসমেন্ট বলে থাকছি। উনি কিন্তু পাকিস্তান ন্যাশনাল টিমেও নাম্বার 3-তে ব্যাটিং করেছেন বিগত এশিয়া কাপে, প্লাস ওনার অফ স্পিনটা কিন্তু খুবই হ্যান্ডি। নাম্বার 4-এ জাকির হাসানকে দেখতে চাচ্ছি আমি। রনি তালুকদার কি তাহলে আপাতত ফার্স্ট? না, ইনিশিয়ালি ওনাকে আমি সাইড লাইনে রাখার পক্ষপাতী। ইভেন তৌফিক খান তুষার, তাকেও আমি ইনিশিয়ালি মেইন 11-এ দেখতে পাচ্ছি না। তারপর জাকিরের পরে 4 নম্বরে জাকির হাসান এবং 5 নম্বরে যত ওমর জাই অ্যাভেলেবেল নয়, তাহলে অ্যাঞ্জেলো ম্যাথিউস হয়তো ওখানে ইনক্লুডেড হবেন। নাম্বার 6-এ আফিফ হোসেন ধ্রুব, অনেকদিন ধরে আমরা তাকে চেষ্টা করেছি ন্যাশনাল টিমে ফিনিশার রোলে প্লেস করার ক্ষেত্রে, তো এটা তার জন্য নিজেকে প্রমাণের একটা নতুন মঞ্চ হতে পারে। নাম্বার 7-এ ইদার অ্যারন জোন্স আর আরিফুল ইসলাম, বাংলাদেশ আন্ডার-19 ব্যাটার, ওনাদের দুজনের যে কোনো একজনকে আমি দেখতে চাচ্ছি। বাট আমরা অ্যারন জোন্সকে তো ওপেনিং এ দেখি। অ্যারন জোন্স বেসিক্যালি ইউএসএ তে মিডল অর্ডারে ব্যাটিং করে থাকেন। তো যেহেতু এখানে সাইম আয়ুব, জাকির হাসান রয়েছেন, অ্যাঞ্জেলো ম্যাথিউসও হয়তো খেলবেন, সেক্ষেত্রে অ্যারন জোন্সকে যদি খেলাতে হয়, আমার মনে হয় ফিনিশার রোলে তাকে খেলালে বেশিটা উনি ইউটিলাইজড হবেন। এবং খুব একটা প্রবলেম এটাও হবে না যদি অ্যারন জোন্সকেও না খেলানো হয়। আরিফুল ইসলাম রয়েছেন, উনি কিন্তু লং হ্যান্ডেলে ব্যাট করে থাকেন এবং লাস্ট দুটো বিপিএলে উনি কিন্তু ফরচুন বরিশালের ডাগ আউটে তাকে পুরোটা সিজন কাটাতে হয়েছে। আমার মনে হয় এটা আরিফুল ইসলামের মতো ব্যাটারের জন্য মানে একটু দুঃখজনক বিষয়, যে এত বড় ফ্র্যাঞ্চাইজিতে থাকলে হয় কি যে টিম কম্বিনেশনের জন্য নিজের আসলে প্রপার জায়গাটা খুঁজে পাওয়া যায় না। তো এবার যেহেতু একটা মাঝারি মানের দলে উনি ইনক্লুডেড হয়েছেন, আমি খুবই চাইবো যে আরিফুল ইসলাম উনি যেন ম্যাচ টাইম পান, কারণ যখন উনি আন্ডার-19 খেলেছেন তখন কিন্তু বাংলাদেশের হয়ে উনি দুর্দান্ত পারফর্ম করেছেন। আন্ডার-19 ওয়ার্ল্ড কাপে ওনার পাকিস্তানের বিরুদ্ধে সেঞ্চুরিও রয়েছে। সো হি ইজ এ গুড প্লেয়ার টু বি ইন দ্য স্কোয়াড। নাসুমকে আমরা দেখতে পাচ্ছি। নাম্বার 8-এ আপনি নাসুমকে দেখতে পারেন, বা রাহাতুল ফেরদৌস, অলরাউন্ডার আরেকজন, উনিও লেফট আর্ম অর্থোডক্স বোলার। এই দুজনের যে কোনো একজনকে হয়তো সিলেট টাইটান্স খেলাতে চাইবেন। নাম্বার 9-এ রুয়েল মিয়া, লেফট আর্ম ফাস্ট বোলার, উনি কিন্তু ঘরোয়া লিগে ডিপিএলে বেশ ভালো পারফর্ম করেছেন। সো রুয়েল মিয়া কিন্তু খুবই ভালো একটা ইনক্লুশন হবে। পেস বোলিংয়ে ভ্যারিয়েশন আসবে, অ্যাঙ্গেলের কিছু ইস্যুস রয়েছে। সো লেফট আর্ম পেসার একজন খুবই কাঙ্ক্ষিত থাকে 11গুলোতে। রুয়েল মিয়া সেখানে এই পারপাসটা সার্ভ করতে পারবেন আমি আশা করি। নাম্বার 10-এ ইদার খালেদ আহমেদ বা ইবাদত হোসেন, তবে আমি চাইবো যে খালেদ আহমেদ স্টার্টিং 11-এ থাকেন এবং নাম্বার 11-এ মোহাম্মদ আমির। এবং মোহাম্মদ আমিরের ওপেনিং স্পেলটা যদি সিলেট টাইটান্স টসে জিতে হয়তোবা তারা শুরুতে বোলিং করবে, তো মোহাম্মদ আমির যদি একটা ভালো স্পেল করে দিতে পারেন, হয়তো প্রথম ম্যাচে স্বাগতিক হিসেবে সিলেট টাইটান্স ভিক্টোরিয়াসও হতে পারে। এবার আসি আমি রাজশাহীর ক্ষেত্রে, সাহেবজাদা ফারহান এবং তানজিদ হাসান তামিম, তারা দুজন ওপেন করবেন। নাম্বার 3-তে নাজমুল হোসেন শান্ত, নাম্বার 4-এ মুশফিকুর রহিম, নাম্বার 5-এ মোহাম্মদ নওয়াজ, নাম্বার 6-এ ইদার আকবর আলী বা ইয়াসির আলী চৌধুরী রাব্বি, এটা টিম ম্যানেজমেন্ট ডিসিশন নেবে। নাম্বার 7-এ তানজিম হাসান সাকিব, আমি খুবই চাইবো যে তানজিম হাসান সাকিব এবারকার বিপিএলটা একটা ট্রু অলরাউন্ডারের রোল প্লে করুক, দেখা যাক যে হাউ ইট গোস ফর হিম। নাম্বার 8-এ আমরা দেখতে পারবো ইদার জাহানদাদ খান বা বিনুরা ফার্নান্ডোকে। যদি জাহানদাদ খান খেলেন তাহলে উনি একটু ওপরে উঠে ব্যাটিং করবেন, বিনুরা ফার্নান্ডো খেললে হয়তো নাম্বার 11 ওনাকে
ব্যাট করতে দেখব। কিন্তু যেহেতু প্রথম ম্যাচটা হতে যাচ্ছে বিপিএল এ এবং উইকেটে বেশ কিছু ময়েশ্চার থাকবে, তো আমার মনে হয় জাহানদাদ খান ইজ এ বেটার ক্যান্ডিডেট যখন আমরা কম্পেয়ার করব বিনুরা ফার্নান্ডোর সাথে। বিনুরা আসলে ব্যাটিং ক্যাপাবিলিটিতে তো জাহানদাদের মতো এতটা না, আর বিনুরা ফার্নান্ডো ওই রকম উইকেটগুলোতেই বেশিটা ইফেক্টিভ, যেখানে কিছুটা আপনার গ্রিপ থাকবে বোলারদের জন্য। তো যেহেতু টুর্নামেন্টের শুরুতে উইকেটের ওই নেচারটা আসতে কিছুটা টাইম লাগবে, তো বিনুরা ফার্নান্ডের রোলটা অ্যাজ দ্য টুর্নামেন্ট প্রোগ্রেসেস সেই ক্ষেত্রে তার ক্ষেত্রে আমরা ইনক্লুশনটা বাড়তিভাবে দেখতে পারবো। এরপরে আমরা দেখতে পাচ্ছি সাকলাইন, আব্দুল গাফার সাকলাইন, নতুন সেন্সেশন। আই হোপ উনি ভালো করুক। তার পরবর্তীতে রয়েছেন রিপন মন্ডল এবং সবার শেষে সন্দীপ লামিচানে, যেহেতু ওনাকে ইনক্লুডেড করানো হয়েছে এবং উনি কিন্তু একজন এক্স ফ্যাক্টর প্লেয়ার। আপনি যদি সিলেট টাইটান্সের বোলিং এর দিকে তাকান তাহলে সেখানে এক্স ফ্যাক্টর হবেন মোহাম্মদ আমির, আর যদি রাজশাহীর বোলিং লাইনআপের দিকে তাকাই তাহলে অবশ্যই এখানে এক্স ফ্যাক্টর হিসেবে আপনাকে কনসিডার করতে হবে লামিচানাকে। আমরা দুইটা টিমেরই মোটামুটি অ্যানালাইসিস দেখলাম, যেখানে আপনার কাছে একটা মোটামুটি প্রিডিকশনের জায়গা থেকে আপনি রাজশাহীকে একটু এগিয়ে রাখছেন। এরপরেও যদি আপনি বলছিলেন যে মোহাম্মদ আমির যদি একটা ভালো স্পেল করে দেয় সেক্ষেত্রে হয়তো নিজেরাও ম্যাচটা উইন করতে পারে, আপনার মতে কি হয় যে উইন প্রিডিকশনটা কত পার্সেন্ট দেখছেন? দেখেন, টি-20 এমন একটা খেলা, মানে অন পেপার বিষয়গুলোর চেয়ে অনেক গিভেন ডে যারা বেটার পারফর্ম করবে তারাই জিতবে। তো সেই ক্ষেত্রে অবশ্যই রাজশাহী ফেভারিট যদি আমরা প্লেয়ার টু প্লেয়ার অ্যানালাইসিস করি। তবে আমার মনে হয় ফার্স্ট ম্যাচে টস কারা জিতবে এটা খুবই ভাইটাল হতে যাচ্ছে, এবং বেসিক্যালি টসে জিতে যারা বোলিং করবে আমার মনে হয় তাদের পক্ষে জয়ের পাল্লা 80%-20% এরকমটা থাকবে। টস এখানে খুবই ক্রুশাল একটা ফ্যাক্টর। অ্যাপার্ট ফ্রম দ্যাট আপনি যদি টিম অ্যানালাইসিসটা দেখেন বা প্লেয়ার টু প্লেয়ার কম্পেয়ার করেন তাহলে অবশ্যই এখানে রাজশাহীর একটা এজ থাকবে এবং সেই ক্ষেত্রে রাজশাহী 60-40 ব্যবধানে এগিয়ে থাকবে। এখন যদি আমরা পরের ম্যাচের কথায় আসি, চট্টগ্রাম রয়্যালস এবং নোয়াখালী এক্সপ্রেস, যেটা যদি ঘুরে ফিরে বলি দুইটা টিমই নাম চেঞ্জ হয়ে এসছে, এবং আমরা যখন দুইটা টিমের 11 অ্যানালাইসিসের কথা বলছিলাম তখন রয়্যালসে কিন্তু ক্যামেরন ডেলপোর্ট এবং হচ্ছে কামরান গুলাম এই দুজন ইনক্লুশন ছিল না। এরপরে আমরা যদি বলি যে নোয়াখালী এক্সপ্রেসেও কিন্তু আমরা অ্যাড হতে দেখেছি মাসুদ আগাদকে। আপনার কাছে এই যে ইনক্লুশনগুলো রিসেন্ট টাইমে হয়েছে এটাতে দুইটা টিমকে কতটা ব্যালেন্স মনে হচ্ছে এবং 11টা আপনি কেমন দেখছেন? অবশ্যই চট্টগ্রাম রয়্যালসের ক্ষেত্রে কিন্তু আমরা কোয়ালিটি প্লেয়ার্সদের অভাব বোধ করছিলাম এবং আমরা টিম অ্যানালাইসিস এটাও বলছিলাম যে হয়তো টুর্নামেন্ট শুরুর আগে আরও দু একজন কোয়ালিটি ফরেনার হয়তো তারা রিক্রুট করবেন। তো ক্যামেরন ডেলপোর্ট উনি কিন্তু সাউথ আফ্রিকান যে ফ্র্যাঞ্চাইজি লিগ ওখানে ডলফিন্সের হয়ে খেলতেন এবং খুবই এক্সপ্লোসিভ একজন ব্যাটার ক্যামেরন ডেলপোর্ট, এবং পাশাপাশি ওনার মিডিয়াম পেস বোলিংটা খুব হ্যান্ডি। সো ক্যামেরন ডেলপোর্ট যেহেতু সাইন্ড ইন হয়েছেন আমার মনে হয় ডিরেক্টলি উনি 11 ইনক্লুডেড হবেন। পাশাপাশি কামরান গুলাম কিন্তু আমরা বলতে পারি যে বাবর আজমের একজন যোগ্য রিপ্লেসমেন্ট। পাকিস্তান ন্যাশনাল সার্কিটও তাকে নিয়ে কথাবার্তা হচ্ছে। তো সত্যি কথা বলতে গেলে বাবর আজমের জন্যই কিন্তু কামরান গুলামের ক্যারিয়ারটা ওভাবে গ্রো করছে না। অনেকটা আমরা দেখেছিলাম যে রিকি পন্টিং এর জন্য যেমন ব্র্যাড হজের ক্যারিয়ারটা কখনো ফ্লারিশ করে নাই, তো কামরান গুলামও কিন্তু ঠিক মানে লাইক টু লাইক প্লেয়ার হতে ওডিআই সেটআপে ওইভাবে জায়গা পাচ্ছেন না। সো যেহেতু বাংলাদেশের উইকেটগুলোতে কিছু কিছু উইকেটে খুব একটা রানের খেলা হয় না, ইনিংস অ্যাঙ্কর করার একটা রোল থাকে, তো সেটা আমার মনে হয় কামরান গুলামের উপরে এই দায়িত্বটা বর্তাবে এবং তারা দুজনে হয়তো 11-এ ইনক্লুডেড হবেন। আমি যদি এখন চট্টগ্রাম রয়্যালসের 11টা প্রবাবল বেস্ট পসিবল 11 যেটা আমার মতে দেখতে চাই তাহলে নাইম শেখ অবশ্যই থাকবেন, তার সাথে পল স্টার্লিং হয়তো ওপেন করবেন। এর পরবর্তীতে ক্যামেরন ডেলপোর্ট, নাম্বার 3-তে, নাম্বার 4-এ কামরান গুলাম। তো টপ অর্ডার এবং মিডল অর্ডার এটা কিন্তু চট্টগ্রাম রয়্যালসের খুব অন্যরকম চেহারা দেখা যাচ্ছে। আমরা ইনিশিয়ালি আসলাঙ্কাকে নিয়ে কথা বলেছিলাম কিন্তু তার অ্যাভেলেবিলিটি নিয়ে কিছুটা প্রশ্ন জেগেছে। সো আমরা আসলাঙ্কার টিমে থাকাটা আপাতত বাইরে ধরে কথা বলছি। এর পরবর্তীতে শেখ মেহেদীকে দেখতে চাইবো আমি, কজ শেখ মেহেদীর কিন্তু একটা পোটেনশিয়াল রয়েছে মিডল অর্ডারে ব্যাট করার, এবং উনি বাংলাদেশ ন্যাশনাল টিমেও কিন্তু বেশ কয়েকটা ম্যাচ এই রোলটা প্লে করেছেন। সো চট্টগ্রাম রয়্যালস চাইবেন যে নাম্বার 5-এ শেখ মেহেদী ব্যাট করুক। এর পরবর্তীতে কিছুটা ভ্যাকুয়াম ক্রিয়েট হচ্ছে চট্টগ্রাম রয়্যালস লাইন আপে এবং সেখানে পরীক্ষিত ব্যাটারের অভাব রয়েছে। তো আমি খুবই চাইবো যে উনি ইনজুর্ড, হয়তো বা টোটাল বিপিএলই খেলতে পারবেন না, এলস তো চট্টগ্রাম রয়্যালসের মিডল অর্ডারটা অনেক স্টেবল হতো। তবে মাহমুদুল হাসান জয় সম্ভবত ইনজুরির জন্য প্রথম ম্যাচ কিছু তো খেলতে পারবেনই না, হয়তো পুরো বিপিএলই উনি থাকছেন না।
তো আবু হায়দার রনিকে আমি নাম্বার 6-এ দেখতে চাচ্ছি, কজ রিসেন্ট টাইমে কিন্তু আবু হায়দার রনির ব্যাটে ভালো রান আসছে, এনসিএলে কিন্তু উনি একটা বড় ইনিংসও খেলেছেন এবার আমরা দেখেছি। সো আবু হায়দার রনি নাম্বার 6-এ, নাম্বার 7-এ শুভাগত হোম। তো এই পর্যন্ত তাদের ব্যাটার্স এবং অলরাউন্ডার্স, নাম্বার 8-এ শরীফুল ইসলাম, নাম্বার 9-এ সুমন খান, নাম্বার 10-এ আরাফাত সানি এবং নাম্বার 11-এ মোহাম্মদ আবরার বা আবরার আহমেদ, পাকিস্তানি লেগ স্পিনার, উনি ইনক্লুডেড হবেন। সো যদি আমরা বিদেশি 4জন প্লেয়ার দেখি, পল স্টার্লিং, ক্যামেরন ডেলপোর্ট, কামরান গুলাম এবং আবরার আহমেদ, 4জনই কিন্তু খুবই কোয়ালিটি প্লেয়ার। হোয়াইরাজ লোকাল প্লেয়ারদের মধ্যেও আপনি যদি নাইম শেখার কথা বলেন, শেখ মেহেদির কথা বলেন, শরীফুল ইসলামের কথা বলেন, তারা সবাই কিন্তু ন্যাশনাল সার্কিটে পরীক্ষিত। উইকেট কিপার হিসেবে পল স্টার্লিং, উইকেট কিপার হিসেবে কামরান গুলামকে আমরা দেখতে পারি, কজ কামরান গুলাম কিন্তু লোকাল ক্রিকেটে কিপিং করেন। ওকে, তো আমার এই প্রবল টিম 11-এ আমি কামরান গুলামকে কিপার হিসেবে দেখতে চাচ্ছি। এখন আমরা যদি নোয়াখালী এক্সপ্রেসের দিকে তাকাই, নোয়াখালী এক্সপ্রেসের স্কোয়াডটা কিন্তু ব্যক্তিগতভাবে আমার খুবই পছন্দের ছিল আর কি, কিন্তু আইএল টি20 চলমান থাকায় কুসাল মেন্ডিস, জনসন চার্লস এবং মোহাম্মদ নাবি, এই 3জন প্লেয়ার হয়তো ইনিশিয়ালি অ্যাভেলেবল থাকবেন না। মোহাম্মদ নাবির তো আসতে বেশ দেরি হবে, কজ দুবাই ক্যাপিটাল সম্ভবত কোয়ালিফাই করছে, কিন্তু শারজা ওয়ারিয়ার্স এলিমিনেটেড হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে জনসন চার্লস এবং কুসাল মেন্ডিস কবে নাগাদ নোয়াখালী স্কোয়াডের সাথে যোগ দিবে, এটা একটা প্রশ্নের বিষয় থাকছে। তো প্রথম ম্যাচে তারা 2জন বা 3জন থাকছেন না, এটা ধরে আমি যদি 11টা বলি, মাজ সাদাকাত এবং আমি হাবিবুর রহমান সোহানকে ওপেন করতে দেখতে চাইবো, কজ মাজ সাদাকাত কিন্তু এবার রাইজিং স্টার এশিয়া কাপে হাইয়েস্ট রান স্কোরার ছিলেন, পাশাপাশি রিসেন্টলি কনক্লুডেড এনপিএল, ওখানে কিন্তু উনি জানাকপুর বোলসের হয়ে ব্যাট এবং বল হাতে দুর্দান্ত পারফর্ম করেছেন। উনি একজন বাম হাতি ওপেনার এবং বাম হাতি বা লেফট আর্ম অর্থোডক্স বোলিং করে থাকেন, স্পিন বোলিংটা করে থাকেন। সো মাজ সাদাকাতের কাছ থেকে আপনি টপ অফ দি অর্ডার একটা ধুমধুমার ব্যাটিং এবং মিডিল ওভার্সে লেফট আর্ম অর্থোডক্স বোলিং 4 ওভারে আপনি পেতে পারেন। নাম্বার 3-তে আমি সৌম্য সরকারকে দেখতে চাচ্ছি, যেহেতু জনসন চার্লস এবং কুসাল মেন্ডিস হয়তো ইনিশিয়ালি অ্যাভেলেবল নাই, সো সৌম্য সরকার কিছুটা নিচে নেমে ব্যাটিং করুক, এটা আমি চাচ্ছি। এর পরবর্তীতে রয়েছেন সাদাত হোসেন দীপু, মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী, একদম লোকাল প্লেয়ারদেরকে দিয়ে গড়া মিডল অর্ডার। এবং যেহেতু মাহিদুল ইসলাম অঙ্কন এবং জাকের আলী অনেক, এদের 2জনের সামর্থ্য নিয়ে রিসেন্ট টাইমে কিছু কোশ্চেন মার্ক এসেছে, আমি আশা করব তারা 2জন এই টোটাল যে প্রশ্ন তাদের পারফরমেন্স নিয়ে রয়েছে এই বিষয়টাকে ওয়াইপ আউট করে ফেলুক। নাম্বার 7 অলরাউন্ডার সৈকত আলী, ওনাকে আমি দেখতে চাইবো, উনি কিন্তু ফরচুন বরিশালের হয়ে ওপেনও করেছেন, যে সিজনটা ফরচুন বরিশাল রানার্স আপ হয় সাকিব আল হাসানের নেতৃত্বাধীন যে দলটা ছিল। নাম্বার 8-এ আমরা হাসান মাহমুদকে দেখতে পারি, নাম্বার 9-এ ইদার রেজাউর রহমান রাজা বা মুশফিক হাসান এবং নাম্বার 10-এ ফরেন রিক্রুট আফগান চায়নাম্যান বোলার জাহির খান এবং নাম্বার 11-এ আফগান ডানহাতি ফাস্ট বোলার বিলাল সামি। তো ইনিশিয়ালি হয়তো নোয়াখালী এক্সপ্রেসকে 3জন ফরেন রিক্রুট নিয়ে খেলতে হতে পারে। ওনাদের টিমে ইহসানুল্লাহ খানও কিন্তু আছেন। এখন আপনি ধরেন বিলাল সামি বা ইহসানুল্লাহ খান, এই 2জনের যে কোনো একজনকে হয়তো খেলাবেন, 2জন বিদেশি ফাস্ট বোলার বা 3জন জাহির খান, বিলাল সামি, ইহসানুল্লাহ খান, এটা হয়তো না করলেও চলে, কজ রেজাউর রহমান রাজা বা মুশফিক হাসান, হাসান মাহমুদ, তাদের বোলিং কোয়ালিটি কিন্তু আমি ইহসানুল্লাহ খানের চেয়ে কোনো অংশে কম দেখছি না। পাশাপাশি ইহসানুল্লাহ খান অনেকদিন পর ইনজুরি থেকে ব্যাক করেছেন। সো আমার যেটা মনে হচ্ছে যে টিম ম্যানেজমেন্ট হয়তো এটাও দেখতে পারেন যে হাউ থিংস গো অন ফর ইহসানুল্লাহ খান, প্র্যাকটিস সেশন উনি কেমন করেন, নেটে বোলিং কেমন করেন, এরকম 2-3টা ম্যাচ কয়েকটা সেশন বোলিং করার পর হয়তো তাকে টিমে ইনক্লুশন করানো যেতে পারে। একটা 2টা ম্যাচের পরে আসলে টিমের ব্যালেন্সিংটা আনাটা ইজিয়ার হয়। এবং জনসন চার্লস এবং কুসাল মেন্ডিস আসলে সেখানে তো ধরেন বোলারদের জন্য কোটাটা আরো কমে যাচ্ছে, তখন হয়তো জাহির খান, বিলাল সামি, ইহসানুল্লাহ খান 3জন থেকে যে কোনো একজন পিক করতে পারবে। এখন তো আমি জাহির খানকে রাখছি অটো চয়েস এবং বিলাল সামি বা ইহসানুল্লাহ খানের যে কোনো একজন খেলবেন, বাট বিলাল সামি যেহেতু ইন্টারন্যাশনাল সার্কিটে রিসেন্ট টাইমে খুব ভালো পারফর্ম করেছেন, বাংলাদেশের সাথে আফগানিস্তানের থার্ড ওডিআইতে কিন্তু বিলাল সামি খুব ভালো বোলিং করেছেন, তো আমার মনে হয় সেখানে বিলাল সামির একটা এজ থাকবে। তো এই আপাতত মনে হচ্ছে আমার নোয়াখালী এক্সপ্রেসের ফার্স্ট 11। তো যদি আমরা আসি যে কারা ফেভারিটস থাকবে প্রেডিকশনের জায়গায়, যদি আপনি কাদেরকে এগিয়ে রাখছেন? দেখেন ওভারঅল স্কোয়াড অনুযায়ী কিন্তু নোয়াখালী এক্সপ্রেস অনেক কোয়ালিটি একটা সাইড, কিন্তু যেহেতু তাদের ফরেনার্স জনসন চার্লস এবং কুসাল মেন্ডিস অ্যাভেলেবল থাকছেন কিনা এটা নিয়ে একটা কোশ্চেন মার্ক রয়েছে। যদি তারা 2জন না খেলেন, প্রথম ম্যাচের জন্য ফেভারিট থাকবে চট্টগ্রাম, আর যদি তারা 2জন কোনোভাবে ইনক্লুডেড হয়ে যান সেই ক্ষেত্রে ফেভারিট থাকবে নোয়াখালী এক্সপ্রেস। তাহলে এখানে একটা আপনার ভ্যারিয়েবল কাজ করছে, ইনক্লুশন অফ জনসন চার্লস অ্যান্ড কুসাল মেন্ডিস। এর পরবর্তীতে
পরবর্তীতে আরেকটা যেটা ফ্যাক্টর হতে যাচ্ছে যে যেহেতু খেলাটাই শুরু হবে 7:45-এ, ডিউ ঠান্ডার সময় আসছে, প্রচুর ডিউ পড়বে সেকেন্ড ইনিংসে। সো যেই টিমটা চেস করবে তাদের পক্ষে জয়ের পাল্লা অনেকটা ভারী থাকবে। সো আপনি দেখেন যে দুটো ম্যাচই, যেহেতু বিপিএল এর প্রথম ম্যাচ হতে যাচ্ছে রাজশাহী সিলেট, সেখানেও আপনার টস একটা ক্রুশাল রোল প্লে করবে, কজ উইকেটটা একদম নতুন থাকবে, সেখানে যারা আগে বল করবে তারা বাড়তি সুবিধা পাবে, আবার পরের ম্যাচে যারা চেস করবে এক্সেসিভ ডিউ এর জন্য তারা একটা বাড়তি অ্যাডভান্টেজ পাবে। সো অনেক ক্ষেত্রে আমার এটা মনে হচ্ছে যে স্কোয়াডটা ছাপিয়ে হয়তো প্লেইং কন্ডিশন একটা মানে সবচেয়ে বড় ভ্যারিয়েবল হতে পারে। তো দুটো ক্ষেত্রেই আমি বলছি দ্বিতীয় ম্যাচেও যারা চেস করবে তাদের পক্ষে জয়ের পাল্লাটা বেশি ভারী থাকবে। এখন দলের ক্ষেত্রে যদি আপনি বলেন দুই দলকে কাদেরকে এগিয়ে রাখছেন? যদি কুশাল মেন্ডিস এবং জনসন চার্লস ইনক্লুডেড না হন, অবশ্যই চট্টগ্রাম রয়্যালস এগিয়ে থাকবে। ওকে, আমরা আশা করি জয় বিজয়ের উপরে এই পুরো টুর্নামেন্ট বিপিএল এবার অনেক বেশি দর্শক অনুরাগীদের জন্য একটা ভালো বিপিএল হতে যাচ্ছে, এই আশাবাদ ব্যক্ত করছি। দর্শক, আমরা আশা করি বাংলাদেশের এবারের বিপিএলটা অনেক বেশি ভালো হোক এবং আমরা সবাই এটা এনজয় করতে পারি। এবং এছাড়া আপনাদের কোনো মতামত কিংবা আপনাদের কোনো জিজ্ঞাসা থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদের কমেন্ট বক্সে। এবং আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে পোস্ট ম্যাচ অ্যানালাইসিসে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।